এবং রিজনিং বোথ দুটো টাইপেরই কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। মিক্সড কোশ্চেন অবশ্য আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামকে ফোকাস করেই আজকের এই কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা প্রথমেই কোশ্চেন চলে যাচ্ছি। আবার বলছি, আজকের ক্লাসটা শুধুমাত্র মিক্সড কোশ্চেন ডিসকাস করা হবে। মানে তুমি যদি অলরেডি ম্যাথমেটিক্স জানো, কিন্তু প্র্যাকটিসের জন্য এই ক্লাসটা। তো প্রথম, a man spends 60% of his salary on household and expense and 20% his salary on rent, and out of remaining salary he donate 80% to a trust. Okay, if he is left with 20,000, then what is his salary? তো কুইক কমেন্ট করে আনসার দাও কোনটা আনসার হবে। এক্ষেত্রে যদি ধরে নেওয়া হোক স্যালারি কত, স্যালারি 100 ইউনিট। তো যদি 100 টাকার স্যালারি হয়, তার 60% হাউস হোল্ডে ইউজ হয়েছে, 60 রুপিস। তাহলে রিমেনিং কত? অ্যান্ড 20% অফ হিজ স্যালারি অন রেন্ট। ওকে, রেন্টে কত দিয়েছে? রেন্টে দিয়েছে দেখো 20 ইউনিট। ওকে, অ্যান্ড আউট অফ রিমেনিং স্যালারি, তার মানে এখন রিমেনিং পার্ট কত রয়েছে দেখো তো। যখন আউট অফ রিমেনিং বলছে, তো রিমেনিং পার্ট কত? দেখো, টোটাল 100 রুপিস থেকে 80 রুপিস তুমি খরচ করে ফেলেছো। তো 100 মাইনাস 80, দ্যাটস মিন 20 ইউনিট। দেখো 20 রুপিস তোমার কাছে রয়েছে। এখন এর 80% তুমি ট্রাস্টে দিয়ে দিচ্ছ বা ডোনেট করছো। তো তুমি ডোনেট কত টাকা করছো? ডোনেটেড 80%। 80% মানে কত? 80% মানে দেখো, প্রতি 100 টাকায় 80 টাকা তুমি যদি ডোনেট করো, তাহলে 20 টাকায় কত টাকা ডোনেট করবে? ইন্টু 20, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেলে 16 ইউনিট তুমি ডোনেট করে দিয়েছো। তো 20 টাকার মধ্যে 16 টাকা যদি ডোনেট করে দাও, তাহলে রিমেনিং কত থাকবে? রিমেনিং পার্ট থেকে যাচ্ছে দেখো 20 মাইনাস 16, দ্যাট ইজ ইকাল টু 4 ইউনিট। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এই 4 ইউনিট equal to 20,000, then 100 ইউনিট ইকুয়াল টু, দেখো 5 টাইমস হচ্ছে, অবশ্যই এটাও 5 টাইমস হবে। 5 0 0 0 0 0 ইজ দ্য কারেক্ট আনসার। তো এটার আনসার হয়ে গেল অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 50 লাখ, সরি 5 lakhs ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো, কুইক সলভ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে A and B can do a work in 10 days and 40 days respectively. How long will it take together to complete the work? তো A এবং B একসঙ্গে 10 দিন, যথাক্রমে 10 এবং 40 দিন, মানে A 10 দিনে করলে B করবে 40 দিন। তো এখন পুরো কাজটা একসঙ্গে যদি করে কতদিন সময় নেবে? তার মানে আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে টোটাল কাজের পরিমাণ কত? 40, মানে এমন একটা ডেটা নেবো যেটা 10 দিয়ে এবং 40 দিয়ে ডিভাইড করা যায়। তো 40 ইউনিট যদি টোটাল কাজ হয়, দেখো তাহলে এটা টোটাল যদি 40 ইউনিট হয়, তাহলে এ প্রতিদিন 4 ইউনিট কাজ করবে এবং বি প্রতিদিন 1 ইউনিট কাজ করবে। তাহলে এ আর বি একসঙ্গে কাজ করলে টোটাল 5 ইউনিট কাজ হচ্ছে। তো টোটাল কতদিন লাগবে? দেখো, প্রতিদিন 5 ইউনিট করে কাজ করছো বা 5 ইউনিট করে কাজ করছো, এই 40 ইউনিট টোটাল কাজ কমপ্লিট করতে তাহলে কতদিন সময় লাগবে? 40 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই ক্ষেত্রে তুমি এটা আনসার পেয়ে যাচ্ছ। এখন অনেকেই বলতে পারো যে স্যার এটার একটা ফর্মুলা রয়েছে, আমি ফর্মুলাতে বসিয়ে দেবো, তাহলে আরও কুইক আনসার চলে আসবে, যে 10 ইন্টু 40 ডিভাইডেড বাই 10 প্লাস 40, এইভাবে বসিয়ে দেবো। দেখো, এটা আমাদের ফান্ডামেন্টাল, তোমরা যারা বেসিক ক্লাস করেছো সেখানে জানো যে এটা থেকে শুরু করে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের এমন কোনো কোশ্চেন নেই যেটা এই মেথডে সলভ করতে পারবো না। তাই জন্য আমরা সবসময় একটাই রুল মেনটেন করি। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু, এটা করলেও তুমি তোমার আনসার পেয়ে যাবে, 8 ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে টু প্যারালাল কর্ড অন দ্য সেম সাইড, ওকে, of the center of a circle are 12 centimeter and 20 centimeter long, and the radius of the circle is 5 root 13 centimeter. What is the distance between the chord? তাহলে আবার কোশ্চেনটা যদি আমরা ড্রয়িংটা করে দিই তাহলে কি হবে দেখো। ড্রয়িং বলেছে একটা সার্কেল, তার মধ্যে দুটো কর্ড রয়েছে, কিন্তু সেটা সেন্টারের একই দিকে রয়েছে। অর্থাৎ এটা যদি এ বি হয়, এটা সিডি,
এটা এবি বললাম এবং এটা সিডি বললাম, এবং এবি এবং সিডি প্যারালাল, এটুকু কিন্তু বলেই দেওয়া রয়েছে। তাহলে নিশ্চয়ই এটা 20 সেন্টিমিটার হবে, সিডি হয়ে যাবে 20 সেন্টিমিটার এবং এবি হয়ে যাবে 12 সেন্টিমিটার, এটা আমরা জানি গিভেন। এইবারে আসো, এটা রেডিয়াস কত দেওয়া রয়েছে। এটা রেডিয়াস কত দেওয়া রয়েছে, এটা 5√13 দেওয়া রয়েছে, এবং এটাও যদি রেডিয়াস ড্র করি, এটা রেডিয়াস, এবং এখন যদি এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা পারপেন্ডিকুলার, তো আমি নাম দিয়ে দিলাম ও এন এম। এক্ষেত্রে আমাদের যেটা দেয়া রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড, অর্থাৎ এম এন ইকুয়াল টু কত, সেটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে। চলো সলভ দিস কোশ্চেন। দেখো, প্রথম আমরা যেটা সলভ করব, ইন ট্রায়াঙ্গেল ও এন ডি, ও এন ডি, এখানে কি কি বলতে পারি, এনডির ভ্যালু বলতে পারি হাফ অফ সিডি, হাফ অফ সিডি দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এবং ওডির ভ্যালু কত বলতে পারি 5√30 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা ও এন ইকুয়াল টু কি, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, রুট আন্ডার 5√13 তার হোল স্কোয়ার, 5√13 তার হোল স্কোয়ার মাইনাস অফ 10 স্কোয়ার। তো এখানটা 5√13 মানে 25 ইন্টু 13, ওকে, তাহলে 325 হয়ে গেল, মাইনাস 100 মানে 225, মানে কত হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার হয়ে গেল। তো ও এন এর ভ্যালু আমরা 15 পেয়ে গেলাম। সিমিলার আমরা ইন ট্রায়াঙ্গেল ও বি এম, এখান থেকে আমরা ও এম ইকুয়াল টু বলতে পারবো রুট আন্ডার 5√13 তার হোল স্কোয়ার মাইনাস অফ, দেখো হাফ অফ এ বি, বিএম মানে কি হাফ অফ এ বি মানে 6 তার হোল স্কোয়ার, ওকে, 6 তার হোল স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো 325 মাইনাস 36 করলে কত হয়, 289, রুট আন্ডার 289 দ্যাট ইজ ইকুয়াল টু 17 হয়ে গেল সেন্টিমিটার। তো এখন তোমাকে এম এন ইকুয়াল টু জানতে চাইলে এম এন ইকুয়াল টু কি বলবে, ও এম মাইনাস ও এন। তো ও এম এর ভ্যালু দেওয়া রয়েছে 17 মাইনাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে, এই কোম্পানি হ্যাজ 5 প্ল্যান্ট ফর ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার পার্ট, ইচ প্ল্যান্ট ম্যানুফ্যাকচার লোকাল কোয়ান্টিটি অ্যান্ড এক্সপোর্ট কোয়ালিটি, ওকে। তো এখানে কি কি দেওয়া রয়েছে, এ বি সি ডি দেওয়া রয়েছে, এবং এখানে কোশ্চেনটা কি প্রথম সেটা পড়ে নিই। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য প্রোডাক্ট অফ দ্য লোকাল কোয়ালিটি অ্যান্ড এক্সপোর্ট কোয়ালিটি ইউনিট অফ দ্য হাইয়েস্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ওকে। তো প্রথম কথা, এখানে হাইয়েস্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বলতে যেটা বোঝাচ্ছে, তোমাকে এ আর বিতে দেখে নিতে হবে কোনটা সব থেকে হাইয়েস্ট, এ আর বি, সরি এ বি সি ডি ই প্রত্যেকটা। তো এতে যদি আমি টোটাল প্রোডাক্ট কতগুলো, ক্যাপাসিটি কত সেটা বললে কি বলতে পারি, দেখো এতে 140 অ্যান্ড 420, তো 420 প্লাস 140 করলে কত হয় 560। সিমিলার বিতে যদি তুমি ক্যালকুলেট করো 350 প্লাস 150 দ্যাট ইজ ইকুয়াল টু 500। সিতে যদি তুমি দেখতে চাও তাহলে 360 প্লাস 120, সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 480। ডিতে কত পেয়ে যাবে যদি ক্যালকুলেট করো, যদি আমরা বুঝতে পেরে গেছি হাইয়েস্ট কোনটা হবে, তবু আমরা ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। 520, এবং ইতে যদি দেখি আমরা 110 প্লাস 440, তো সেক্ষেত্রে হয়ে গেল 550। তাহলে অ্যাকচুয়ালি এ যে কোম্পানি রয়েছে সেখানেই ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তাহলে এখানে এতে রেশিও কত হয়ে যাবে, এতে রেশিও হয়ে যাচ্ছে, দেখো রেশিও ভ্যালু অফ লোকাল কোয়ালিটি অ্যান্ড এক্সপোর্ট কোয়ালিটি, ওকে। তো সেটা হয়ে যাবে 420:140 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি দেখো 3:1, ইউর আনসার অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এটা ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই এর কোশ্চেন, তো এগুলো এতটাই সোজা থাকে, শুধুমাত্র তোমার খেয়াল রাখতে হবে ডেটাগুলো ঠিকঠাকভাবে কপি করা, ওকে। আদারওয়াইজ কোশ্চেন খুব ইজি থাকবে এখান থেকে, এই না যে এখান থেকে কঠিন কোশ্চেন থাকবে। দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউব ইজ 486 সেন্টিমিটার স্কোয়ার,
ওকে, কিউবের সারফেস এরিয়া যখনই বলবে সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেটা আসবে যে এক একটা সারফেস এ স্কোয়ার, তাহলে ছটা সারফেস মানে 6 a²। তো এখন এটার ভ্যালুই দেওয়া রয়েছে 486, তাই না? তাহলে এর ভ্যালু কত? তুমি বলে দিতে পারবে যে স্যার এখান থেকে এর ভ্যালু বলবো বা এ স্কোয়ারের ভ্যালু বলবো 81, সেখান থেকে এ ইকুয়াল টু 9 বলে দিতে পারবো। এখন ভলিউম ইকুয়াল টু এ কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 9 কিউব। 9 কিউব মানে কত? 729 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেন্টিমিটার কিউব। ওকে, তো এক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, সলভ দিস কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে given that the perimeter of two similar triangle ABC and DEF are 24 centimeter and 9 centimeter respectively. DE equal to 3 centimeter. What is the ratio between the area of the ABC and DEF? Okay. তো দেখো আমরা কি চাই? নর্মাল ফর সিমিলার ট্রায়াঙ্গেল, ফর সিমিলার ট্রায়াঙ্গেল যে করসপন্ডিং সাইডের যে রেশিও, ওকে, সে রেশিওটা কত হয়? যে করসপন্ডিং সাইড রেশিও, বন্ডিং সাইড রেশিও যা হবে ইকুয়াল টু পেরিমিটার অফ টু ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেলস, এটা বলতে পারি। আর কি? রেশিও অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল, রেশিও অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেলস ইকুয়াল টু এই করসপন্ডিং সাইড রেশিও বলো বা পেরিমিটার রেশিও বলো, যাই বলো না কেন, আলটিমেট আমি সাইড রেশিও বলে দিলাম, সাইড রেশিও তার স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা যদি বলি ট্রায়াঙ্গেল এ বি সি ডিভাইডেড বাই ট্রায়াঙ্গেল ডিইএফ, এদের এরিয়া যদি বলি এরিয়া, তাহলে সেক্ষেত্রে কি হবে? এদের প্রথম পেরিমিটারের রেশিও কত হবে? 24 ডিভাইডেড বাই 9। এখন এরিয়ার রেশিও কত হবে? তার স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা ক্যান্সেলেশন করলে 8/3 তার হোল স্কোয়ার ফরম্যাটে আসছে, তার মানে 64/9। তো এরিয়ার রেশিও হয়ে গেল 64:9 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, এতটাই সোজা। অর্থাৎ আমরা এত কিছু ক্যালকুলেট না করেও দেখে আনসার বলতে পারি, আমি জাস্ট পড়ানোর জন্য, যেহেতু তোমাদের এটা ক্লাস, সেই জন্য আমাকে বলতে হচ্ছে। আদারওয়াইজ তোমরা ইন এক্সাম কি করবে? 24 আর 9 রয়েছে, অর্থাৎ এটা রেশিও 8:3 হচ্ছে, তো এরিয়া হয়ে যাবে 64:9 ইজ দ্য কারেক্ট আনসার। এতটাই ইজি এই কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকটাই এক্সামে আসা কোশ্চেন, ম্যাক্সিমামটা আজকে সিএইচএসএল এবং এমটিএস থেকে কোশ্চেন রয়েছে। নেক্সট সেশনে আস্তে আস্তে আমরা সিজিএল যে কোশ্চেন প্যাটার্ন সেগুলোও সলভ করব। তো কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট স্টেটমেন্ট, নিচের কোনটি কারেক্ট স্টেটমেন্ট সেটা তোমাকে বলতে হবে। ইকুয়াল কর্ড আর ইকুয়াল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বাট নট অলওয়েজ সাবস্ট্যান্ডেড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটা কখনোই ঠিক আছে, কারণ অবশ্যই সাবস্ট্যান্ডার্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য ইকুয়াল সেন্টার, ঠিক আছে, বাট এখানে নট দেওয়া রয়েছে, এটা তো হওয়া উচিত না। সেই জন্য এই স্টেটমেন্টটা একদম 100% ঠিক না। প্রথম স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু সেকেন্ড স্টেটমেন্টটা যেটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই ঠিক না। সেই জন্য অপশন 2-তে আমরা চেক করতে চলে যাচ্ছি, ইফ টু সার্কেল টাচ ইচ আদার দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্যাক্ট লাইজ অন দ্য লাইন জয়নিং দ্য টু সেন্টার। অবশ্যই যদি দুটো সার্কেল একটাই পয়েন্টে টাচ করে, যদি দুটো সার্কেল একটাই পয়েন্টে টাচ করে, তাহলে তাদের সেন্টার দুটোকে যদি তুমি জয়েন করো, অটোমেটিক্যালি সেই জয়েনিং লাইনটা এই যে টাচ করা পয়েন্ট দিয়েই যাবে। তো দ্যাট ইজ দ্য কারেক্ট, এটা কারেক্ট। আমরা অবশ্যই পরবর্তী 3 এবং 4 এই দুটো একটু দেখে নেব যে কোথায় ভুলটা রয়েছে। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক in the same segment of the circle are in the ratio 2:1। দেখো এখানে বলছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড
দেখো সেম আর্ক যদি হয় তো অ্যাঙ্গেল যেটা হবে সেম হবে না, 1:1 হবে, 1:1 বলছে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ অলওয়েজ 180 না। সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের সাম কোয়াড্রিল্যাটারাল বললে যখনই বলবে তখনই কি হবে 360 ডিগ্রি হবে। অপোজিট বললে এটা দুভাবে হবে, হয় 180টাকে কেটে 360 করো, বা দ্য সাম অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল, opposite angle of a cyclic quadrilateral is always 180, that also right. ওকে, হয় অপোজিটটা দিতে হবে অথবা এটাকে 180টাকে চেঞ্জ করে 360 দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? তো এই পর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছিলাম, কোশ্চেন নাম্বার 8। তো কুইক সলভ দিস প্রবলেম। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে প্রথম আমরা সেটা দেখি, ফলো করি। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে হোয়াট উইল বি দ্য লিস্ট ভ্যালু অফ এক্স so that 5-digit number this become divisible by 9। তো 9 দিয়ে ডিভিজিবলের রুল কি? অবশ্যই সাম অফ ডিজিটটা 9 হতে হবে। এখন 9 ডিজিট সাম করতে গেলে 9 অথবা 9-এর পেয়ার যারা রেগুলার ক্লাসে আছো তারা প্রত্যেকেই জানো ডিজিট সাম করতে গেলে আমরা 9-এর পেয়ারগুলোকে ক্যান্সেল করে দিই। তো 6 আর 5-এ 11, 11 মানে কত হয় দেখো 2 হয়ে গেল না, সাম অফ ডিজিট করলাম কিন্তু 11। আচ্ছা 11 প্লাস এক্স, এটা করলে এর পরবর্তী ভ্যালু কি হতে পারে দেখো। অ্যাকচুয়ালি 9 দিয়ে ডিভিজিবলের রুল কত হয়ে যাচ্ছে, 9 দিয়ে ডিভিজিবলের রুল হয়ে গেল সাম অফ ডিজিটটা 9 দিয়ে ডিভিজিবল করা যাবে। তো এরপর 11-র পর একমাত্র 18 রয়েছে যেটা 9 দ্বারা বিভাজ্য রয়েছে, তাই না? তো এক্স এর ভ্যালু কত হবে 18 minus 11, দ্যাট ইজ ইকুয়াল টু 7। ওকে, so your answer will be 7 is the correct answer. Option 3 is the correct answer. Okay, next one, question number 9। দেখো কোশ্চেনটা খুব লেন্দি কোশ্চেন দিয়েছে, তো মন দিয়ে ধীরে সুস্থে পড়ো। The ratio of the diameter of two sphere is given as 1:4. The larger sphere is melted and 125 identical sphere are made out of the molten material. The smaller sphere is melted, 27 identical spheres are made out of the molten material. The ratio of the volume of each of 125 identical sphere to the volume of the each of the 27 identical sphere are given 1:m. দেখো 1:m. What is the value of m? Okay, very good. m এর ভ্যালু কত জানতে চেয়েছি। তো ইনিশিয়াল আমাকে যে স্টেপটা নিতে হবে যদি আমি এটাকে নর্মালি সলভ করতে চাই, কি ধরে নাও আমার এখানে যেটা দেয়া রয়েছে এই যে বড় স্ফিয়ারটার রেডিয়াস ক্যাপিটাল আর বললাম, ছোট স্ফিয়ারের রেডিয়াস স্মল আর বললাম। ওকে, তো আরেকটা কি এটা ডায়ামিটার যদি d1 হয় আর এটা যদি d2 হয়, খেয়াল রেখো d1/d2 যা রেশিও হবে r/r এর রেশিও কিন্তু তাই হবে, যেটা 1:4 বা 4:1 দেওয়া রয়েছে এখানে। দেখো টু স্ফিয়ার গিভেন 1:4, তো লার্জটা নিশ্চয়ই 4 হবে আর স্মলটা নিশ্চয়ই 1 হবে, এটুকু আমরা জানি। এরপর চলো আমাদের রুল অনুযায়ী এখান থেকে আমরা বেশ কিছু ছোট ছোট এখান থেকে 127টা 125টা স্মল স্ফিয়ার তৈরি করছি, এখান থেকে 27টা স্মল স্ফিয়ার তৈরি করছি, তাই না? তো এখন এখানে রেশিওটা জানতে চেয়েছে যে কত হবে। ওকে, লেটস ডু সামথিং। তো চলো এটা কিভাবে সলভ করতে পারি। দেখো আমরা প্রথম এটা না করে এখানে যে 125টা ছোট ছোট স্ফিয়ার করেছো এদের রেডিয়াসটা ধরে নিই। এদের রেডিয়াসটা কত ধরে নিলাম, ধরে নাও এটা r1 ধরলাম এবং এটা ধরে নিলাম r2। সেক্ষেত্রে দেখো এর ভলিউম কত হয়ে যাবে, ভলিউম রেশিও দেখো 4/3 পাই r1³ ডিভাইডেড বাই এদের কত হবে 4/3 পাই r2। এখন এই রকম ছোট্ট ছোট্ট কতগুলি তৈরি হয়েছে 125টি 125 এবং এই রকম তৈরি হয়েছে 27টি।
এদের রেশিও ভ্যালুটা কত বলেছে, ভলিউম ডায়ামিটার রেশিও 1:4 বলেছে, মানে আমরা চলো এদের একটা 4R ধরে নিলাম, এরকম ক্যাপিটাল আর আর স্মল আর না ধরে এটা 4x ধরে নিলাম আর এটা x ধরে নিলাম। চলো কেন ধরছি, কারণ এক্সটা ক্যান্সেল হয়ে যাবে সেজন্য। তো এখানে এই টোটাল ভলিউমটা কত, 4/3 বাই 4x তার হোল কিউব ডিভাইডেড বাই এটার ভলিউম কত, 4/3 পাই x তার হোল কিউব। দেখো এখান থেকে আমরা ভ্যালু ফাইন্ড আউট করবো, R1:R2 ভ্যালু ফাইন্ড আউট করবো। তার জন্য আমাদের 4/3 পাই 4/3 পাই, এখানে 4/3 পাই, এখানে 4/3 পাই ক্যান্সেল করবো। এবং একটু খেয়াল করে দেখো এখানে x আর এখানেও x ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা যেটা পাচ্ছি, R1 ডিভাইডেড বাই R2 তার হোল কিউব ইকুয়াল টু 4 কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 27 ডিভাইডেড বাই 125। ওকে, আচ্ছা 27 মানে কত, 3 কিউব না? আচ্ছা এটা 4 কিউব, এই অবস্থাতেই রাখো। চলো আমি একটু ব্রেক করে নিই, এটা 4 কিউবই রাখলাম, ইন্টু এটা 3 কিউব ডিভাইডেড বাই 125টাকে 5 কিউব, এই ফরম্যাটে নোট করলাম। দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেট আমরা বলতে পারি 3×4 = 12 ডিভাইডেড বাই 5 তার হোল কিউব, এই ফরম্যাটে নোট করলাম। তো R1:R2 আমরা পেয়ে গেলাম। R1:R2 যদি পেয়ে যাই, কি জানতে চেয়েছে, each of this volume, what is the value of m if the ratio of the volume is, ওকে এখান থেকে ভলিউম জানতে চেয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা R1:R2 ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 12:5। ওকে, R1:R2। এখন এখান থেকে তোমাকে এম এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এম এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করবে দেখো, স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম। তো R1 ইকুয়াল টু 12 আর ধরো, আর R2 ইকুয়াল টু 5 আর, বা কিছু ধরতেই হবে না, চলো একবারে ডাইরেক্ট করছি, একটু বুঝে নিই। তো ভলিউম রেশিও আবার এই ছোট ছোট এইগুলোর ভলিউম রেশিও কত হয়ে যাবে দেখো, 4/3 পাই আর স্কোয়ার, আর সরি আর কিউব, তার মানে 4/3 পাই আর কিউব মানে কত, 12 তার কিউব দিয়ে দিলাম ডাইরেক্ট, ডিভাইডেড বাই 4/3 পাই স্মল আর মানে কত, 5 তার হোল। এটার রেশিও ভ্যালু কত বলেছো, 1/m। এখান থেকে m ইকুয়াল টু বললেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। m ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো তো, m ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 কিউব মানে 125 ডিভাইডেড বাই 12 কিউব। 12 কিউব মানে আমরা কত পাচ্ছি দেখো, 12 কিউব মানে 144 ইন্টু 12 মানে 1728। তো দ্যাট ইজ ইউর আনসার। এম এর ভ্যালু হয়ে গেল 125 ডিভাইডেড বাই 1728, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখান থেকে আলটিমেট আমাদেরকে যেটা ফাইন্ড আউট করতে হবে, এই স্মল আর স্মল যে স্ফিয়ারগুলো তাদের রেডিয়াসের অনুপাত যেটা হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, একটু কনসেপচুয়াল দিয়েছে কিন্তু ইজি কোশ্চেন, নট টাফ কোনোরকম। ওকে, নেক্সট কোশ্চেন। Question number 10 কি বলছে, a motorcycle cover the first 60 km of its journey at the average speed of 40 km per hour and the speed of the motorcycle the covering the rest of the journey, that is 90 km, was 45 km per hour. During the whole journey the overall average speed of the motorcycle was, দেখো average speed মানেই STD ফরম্যাট আমরা ফলো করব সবসময়, অলওয়েজ STD ফরম্যাট। তো প্রথমেই 60 কিলোমিটার রাস্তা গিয়েছে এবং 40 কিলোমিটার পার আওয়ারে, মানে কত সময়ে সেটা আমি কিন্তু জানি না, সেটা পরে নোট করছি। দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল কভারিং দ্য রেস্ট অফ দ্য জার্নি, দ্যাট ইজ 90 কিলোমিটার। পরবর্তী 90 কিলোমিটার রাস্তা গিয়েছে 45 কিলোমিটার পার আওয়ারে, তাহলে কতটা টাইম লাগবে সেটাও আমরা নোট করব। এখন অ্যাভারেজ স্পিড মানে কত, এই বক্সে কত বসবে সেটা জানার জন্য আমাদের পাশের দুটোর বক্সের ভ্যালু অবশ্যই জানতে হবে। তো এটা 90 প্লাস 60 কত হয়, 150। কিন্তু এখানে কত বসবে, এখানে কত ঘন্টা বসবে দেখো, 60/40, 60/40 মানে কত, 6/4, 6/4 মানে কত, 3/2। আর এখানে কত বসবে, 2। তো 3/2 আর প্লাস 2, এটা করলে আমার কত হয়ে যাচ্ছে দেখো, 3.5, 3.5 বা 7/2 আওয়ার্স। তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে বলবে স্যার, 150 ডিভাইডেড বাই
7/2। তো এক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 150 ইন্টু 2/7। 2/7 করলে কত হয়ে যায় দেখো। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 42 হোল 6/7 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অ্যাভারেজ স্পিড 42 হোল 6/7। ওকে, that is your correct. Clear? Next question. So next question number 11. Simplify the following expression this. তো এটা অবশ্যই বদমাস রুল হবে, BODMAS। সবসময় মাথায় রেখো, ব্র্যাকেট অফ, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ওকে, তো এই ধরনের কোশ্চেন যেটা রয়েছে আমি কি কি আগের স্টেপে করতে পারবো দেখো। প্রথম 28 ডিভাইডেড বাই 35 ইন্টু 15 প্লাস 4 মাইনাস 3 ইন্টু 4। দেখো খেয়াল রেখো, একই সঙ্গে প্যারালাল বেশ কিছু জায়গা আমাদেরকে স্টেপ নিতে হবে। যেমন এই ডিভিশনের কাজ হবে এবং এই মাল্টিপ্লিকেশনের কাজ একই লাইনে করে দিতে পারি, কারণ এই মাল্টিপ্লিকেশনের সঙ্গে পুরো সিরিজের কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, 3 প্লাস 28, আচ্ছা 35 তাহলে নিচে চলে আসবে এবং এই ভ্যালুটার সঙ্গে 15 মাল্টিপল হবে, প্লাস 4 মাইনাস 3 4 12, 3 4 12। এখন এই ক্যান্সেলেশনটা তুমি যদি করো দেখো 7 দিয়ে করলে 4 হবে, এটা 5 হবে অ্যান্ড এটা 3 হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি 3 প্লাস 12 প্লাস 4 মাইনাস 12। ওকে, তো সেক্ষেত্রে প্লাস 12 মাইনাস 12 ক্যান্সেল হয়ে গেলে 4 আর 3 7 হয়ে যাবে। দ্যাট ইজ ইউর আনসার, 7 ইজ দ্য কারেক্ট আনসার। খুব ইজি কোশ্চেন দেওয়া হয়েছে আজকের সেশনে, তো সলভ করতে থাকো। ইজি কোশ্চেন যেহেতু আমরা কুইক সলভ করছি, আদারওয়াইজ যদি টাফ কোশ্চেন হয়, যেমন লাস্ট কিছু কোশ্চেন থাকবে যেগুলো টাফ কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে, বা নেক্সট সেশনে আমরা দেখব। তো চলো, আবার একটা ডিআই এর কোশ্চেন দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল, তো তোমরা কুইক সলভ করো ডিআই এর কোশ্চেন। কি বলা হয়েছে দেখো, তো পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট এনরোল বাই ডিফারেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য স্কুল হুইচ ইজ দ্য ডিসপ্লে ইন দ্য লেফট সাইড অফ দ্য পাই চার্ট অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইজ 5,000. In the right side pie chart, the total number of the girls 1550 and their percentage breakup enroll in these activities. Okay, তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টের একটা দেওয়া রয়েছে লিস্ট, আর একটা গার্লস তারা কত কি এনরোল করেছে সেটা দেওয়া রয়েছে। বলছে দ্য নাম্বার অফ দ্য গার্লস এনরোল ইন দ্য ক্রাফট ফ্রম হোয়াট পার্সেন্টেজ of the total number of the student in the school. ওকে, টোটাল স্কুলের কত পার্সেন্টেজ গার্ল এই অ্যাক্টিভিটিতে যুক্ত হয়েছে। তো ক্রাফটের কাজ কোথায় রয়েছে দেখো, এখানে ক্রাফট। তো ক্রাফটের কাজে হয়েছে কত, 22%। কতর মধ্যে 22% দেখো, 155 আউট অফ 1550 মধ্যে 22% হয়। এখন এই কোশ্চেনটাই জানতে চেয়েছে সব থেকে শর্টেস্ট ভাবে যদি আমরা করতে চাই, যে সব থেকে শর্টেস্ট বলছি, নর্মাল ভাবে যদি করতে চাই, যে এখানে 1550 এর মধ্যে 22% মানে কতজন সেটা ফাইন্ড আউট করব, তাই না? আবার 5000 জনের মধ্যে এখানে 24% মানে ক্যালকুলেট করব, তারপরে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের উপরে ক্যালকুলেট করব। এই সমস্ত ক্যালকুলেশন আমরা দেখতে পারি। আদারওয়াইজ কিভাবে করতে পারি দেখো নর্মালি এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই, আমরা আবার স্টেপ বাই স্টেপ বলি। তুমি দুটো ভাবে করতে পারো, যে এখানে নাম্বার অফ গার্লস কত রয়েছে, তাহলে নাম্বার অফ গার্লস যারা ক্রাফটের কাজ করেছে, অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে, 22% মানে 22 ডিভাইডেড বাই 100 ইন্টু 1550, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 341। ওকে, এখন তাহলে এই টোটাল নাম্বার অফ স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্টেজ, টোটাল স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট, বলবে 341 আউট অফ 5000 ইন্টু 100, এটাই পার্সেন্টেজের ক্যালকুলেট হয়ে যাবে না? তো এই ক্যালকুলেশন করলে তুমি যেটা পেয়ে যাচ্ছ দেখো,
নাম্বার 100 তুমি ক্যান্সেল করে দাও, আর 5 দিয়ে মাল্টিপল করা মানে এটার ডাবল করে দেওয়া, মানে 8 3-এর ডাবল কত 6, 6.82%। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা সলভ করতে পারি। নর্মাল এইভাবেই তোমরা করো, কিন্তু এটা আরও একভাবে করা যায়। দেখো নর্মালি 22% 1550-এর মধ্যে যদি হয় সেটা 22% হয়, 5000-এর মধ্যে হলে সেটা কত পার্সেন্ট যখনই হবে, এটা নর্মালি 5000-এর মধ্যে আরও সংখ্যাটা কমে আসবে, 22-এর থেকেও কমতে থাকবে, মানে একটা সংখ্যা যত এটা বাড়বে এটা তত কমবে, মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে। মানে আমাদের ইউনিটারি মেথড যদি অ্যাপ্লাই করি, ইউনিটারি মেথড, তো এটা নর্মাল মেথডের থেকে একটু আলাদাই হয়ে যায়। যে 550 এটা যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তো সেক্ষেত্রে এত মানে এতজনের মধ্যে মানে সেটা 22% যদি শো করে, তার মানে 1 ইউনিট সমান সমান 22% ইন্টু 550 হবে। আর 5000-এর মধ্যে কত হবে, তাহলে 22 ইন্টু 550 ডিভাইডেড বাই 5000। ওকে, তো এই ক্যালকুলেট করলেও তুমি একই আনসার পাবে। তো এক্ষেত্রে আনসার কত আসছে, এটার ক্ষেত্রেও আনসার আসবে 6.82%। তো এটা এই অ্যাপ্রোচটা তোমরা নিতে পারো, আদারওয়াইজ প্রথমেরটাই ঠিক আছে। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? এনি ডাউট? নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13-এ কি বলা হয়েছে, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড দ্য অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি আর অ্যাকুরেট অ্যাঙ্গেল। ওকে, তো cos A ইকুয়াল টু যেটা দেওয়া হয়েছে 2√2 অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ cos C প্লাস সাইন cos A সাইন C। তো নর্মালি এটা আমি ডাইরেক্ট আনসার বলে দিতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিন্তু এই জাস্ট এ মিনিট, cos A cos C প্লাস রয়েছে, তার মানে cos A মাইনাস C cos 0, cos 0-এর ভ্যালু কত 1। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো এটা কীভাবে করছি সেটা প্রথমে দেখো। দুটো স্টেপে আমি করব, দুটো প্রসেসে, স্টেপে না। কি আছে, কোসেক A ইকুয়াল টু 2√2। তার মানে আমরা বলতে পারি একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় এ বি সি হলে, এটা যদি এ অ্যাঙ্গেল হয়, বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সি অ্যাঙ্গেল এটা, তো এটার রেসপেক্টে কোসেক ইকুয়াল টু √2 দেওয়া রয়েছে, মানে কত দেখো, হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই বেস, এই ভ্যালুটাই দেওয়া রয়েছে। হাইপোটেনিয়াস যদি 2√2 হয়, বেস তাহলে 1 ইউনিট হবে, এবং এর রেসপেক্টে এই বি আর সি মানে পারপেন্ডিকুলার কত হয়ে যাবে, 2√2 তার হোল স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 8 মাইনাস 1 মানে √7। ওকে, √7 হয়ে যাবে। ওকে, তো এটা এখন এখান থেকে তুমি বলতেই পারো যে সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি এর ভ্যালু আমরা পুট করব কিভাবে। দেখো সাইন এ এর রেসপেক্টে যদি বলি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে √7 ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মানে এর রেসপেক্টে বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট অলসো √7 ডিভাইডেড বাই 2√2 প্লাস cos A মানে কত, বেস বাই হাইপোটেনিয়াস অর্থাৎ 1/2√2 ইন্টু সাইন সি মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে 1/2√2। তো এক্ষেত্রে যেটা আনসার পাচ্ছি আমরা, দেখো 7 ডিভাইডেড বাই 2√2 ইন্টু 2√2 কত হয়, 4 ইন্টু 2 মানে 8 প্লাস 1/8, দ্যাট ইজ ইকুয়াল টু 8/8। তুমি আনসার পেয়ে যাচ্ছ 1 ইজ দ্য কারেক্ট আনসার। তো আমি যদি ডেটা বসিয়ে ক্যালকুলেট করি 1 আনসার পাচ্ছি। আদারওয়াইজ অল্টারনেট প্রসেস কি, যারা ট্রিগোনোমেট্রির অ্যাডভান্স রুলগুলো যখন আমি বলেছিলাম সেই ক্লাসে তোমরা প্রত্যেকেই দেখেছো সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি, এটার ভ্যালু কি বলা হয়, এটার ভ্যালু বলা হয় কস এ মাইনাস সি। এখন কস এ মাইনাস সি এর ভ্যালু কত বলতে পারবে, দেখো অ্যাকচুয়ালি কেউ একজন হ্যান্ড রাইজ করছিলে, বারবার সাউন্ড আসছিল, সেই জন্য আমি এটাই ভুল নোট করলাম। দেখো
যাই হোক, সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি, এটার মানে কি সাইন এ প্লাস সি, সাইন এ প্লাস সি। এখন সাইন এ প্লাস সি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, এ প্লাস সি এর ভ্যালু কত হবে, এটা যদি 90 ডিগ্রি হয়, এ আর সি এর ভ্যালু কত হবে, এ প্লাস সি এর ভ্যালু অবশ্যই 180 মাইনাস 90, দ্যাট ইজ ইকাল টু 90 ডিগ্রি। তো এটা যদি ভ্যালু বসিয়ে দেয়, সাইন 90 এর ভ্যালু কত হয় 1। সেক্ষেত্রে আমাদেরকে এতটা ক্যালকুলেশন না করেও আমি ডাইরেক্ট প্রথমেই যে আনসারটা বলে দিলাম দেখে কোশ্চেনটা, সেটা এই অ্যাপ্রোচ ছিল। ওকে, দেখে আনসার বলে দিতে পারবো, 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। ওকে, কোশ্চেন নাম্বার 14 এ কি বলা হয়েছে, ইফ the equation of line P is x plus y equal to 5 and that of the line Q is x minus y equal to 3, then what are the coordinate of the point common to both the lines? ওকে, তো এটা কিভাবে সলভ করবে? দেখো, এই মিক্সড কোশ্চেন করার একটাই সুবিধা, আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ করি অনেক সময় হয় কোনো একটা চ্যাপ্টারে বেসিক কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করে দেওয়া হয়, অন্য কিছু চ্যাপ্টার যেগুলো একটু হার্ড চ্যাপ্টার সেটা হয়তো রিভিশন করাই হয় না। কিন্তু মিক্সড কোশ্চেন করার একটাই সুবিধা যে এই কোঅর্ডিনেট জিওমেট্রি ইন জেনারেল রিভিশন দিতে বসলেও কেউ কোঅর্ডিনেট জিওমেট্রি সেভাবে রিভিশনই দেয় না, প্রথম থেকে শুরু করে অ্যারিথমেটিক থেকে যতদিনকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে দিয়ে তোমরা রিভিশন দেওয়া শেষ করতে চাইবে ততদিনকে মাঝখানে পড়া রুটিন এলোমেলো হয়ে যায়। তো আবার কিছুদিন পর পড়া বন্ধ থাকে, তোমাদের যেটা রুটিন ইন জেনারেল প্রত্যেকের ক্ষেত্রে যেটা ফিডব্যাক আছে তোমাদের কাছ থেকে শুনতে পাই, তো আবার শুরু করে প্রথম থেকে, কিছুদিন মাঝে পড়া বন্ধ করে দিয়ে ম্যাথামেটিক্স পড়া বন্ধ করে দিয়ে আবার শুরু থেকে শুরু করব, একদম এইবারে খুব ভালো করে করবো, ফুল মার্কস পাবো, এই টেন্ডেন্সি নিয়ে পড়তে শুরু করে। আবার এসে অ্যারিথমেটিক থেকেই শুরু করবে, করে সেই ম্যাক্সিমাম টু ম্যাক্স মেনসুরেশন বা পরিমিতি বা এই জায়গায় কি আটকে রয়ে যায়। তো এ টু জেড যে সিলেবাস, প্রত্যেকটা পয়েন্ট যে প্রত্যেকটা সময় রিভিশনের মধ্যে কেউই করে না, তো তার জন্য চাই এই মিক্সড কোশ্চেন ডিসকাস করা। দেখো, একটা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোশ্চেন এবং এটা কিভাবে সলভ করতে পারি সেটা দেখো। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তো এখান থেকে এক্স ইকুয়াল টু কত বলতে পারবে, এই দুটোকে যদি অ্যাড করো 2x ইকুয়াল টু 5 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4 বলতে পারো। অ্যান্ড এক্স প্লাস ওয়াই মানে 4 প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত আমরা বলতে পারি, অবশ্যই 1 বলতে পারি। তো এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন এই এক্স আর ওয়াই 4,1 এটা নিশ্চয়ই এই যে কার্ভ লাইন ধরে নাও, এই পয়েন্টটা যেটা গিয়েছে, যে একটা লাইন এক্স প্লাস ওয়াই, এই লাইনটা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সাপোজ এই লাইনটা। তো দেখো এই লাইনটা এই 4,-1 এই ব্লু লাইনেও রয়েছে, রেড লাইনেও রয়েছে, সেই জন্য বলা হয় এই পয়েন্টটা বোথ আর লাইন এটার কমন। সেই জন্য যে কোঅর্ডিনেটটা কত হবে, কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট কমন টু বোথ দ্য লাইন ইকুয়াল টু প্রথমে এক্স তারপরে ওয়াই, 4,1 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে, ইফ পি কিউ অ্যান্ড পি আর the two tangent to a circle with center O and QOR equal to 150 degree, then QPR is equal to, দেখো এটা ট্যানজেন্ট থেকে প্রবলেমটা দেওয়া রয়েছে। তো প্রথম আমরা ড্রয়িংটা করে দিচ্ছি, চলো ড্রয়িংটা, একটা সার্কেল যদি এটা হয় এবং তার দুটো ট্যানজেন্ট যদি দিস অ্যান্ড দিস, এই দুটো ট্যানজেন্ট যদি হয় পি, এবং এখান থেকে কি কি দেওয়া রয়েছে, এটা সেন্টার করলে পি কিউ একটা ট্যানজেন্ট এবং পি আর একটা ট্যানজেন্ট। তো এখানে দেওয়া রয়েছে দেখো কিউ ও আর, এটা দেওয়া রয়েছে 150 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত জানতে চেয়েছে, কিউ পি আর এটার ভ্যালু কত। তো এটার ভ্যালু কিভাবে তুমি বলতে পারো সেটা দেখো। নাম্বার 1, টোটালটা 180 হয়, সবসময় জানবে এই ড্রয়িংটার ক্ষেত্রে টোটালটা 180। তো অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস অ্যাঙ্গেল কিউ পি আর, যদি এই ইনফরমেশানটা নাও জেনে থাকো যে আগে স্যার জানতাম না, জাস্ট তুমি তোমার
খাতায় বা যেখানে নোট করে রাখো ম্যাথমেটিক্সের রুলস বলে, সেইগুলো সেখানে এটাকে অ্যাড করে নেবে, যাতে এক্সামে আসলে কোনো প্রবলেম না হয়। তো এক্ষেত্রে কিউ পি আর ইকুয়াল টু 30 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো আমরা দেখো কিছু ম্যাথমেটিক্সের ওরিয়েন্টেড কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম। এইবারে যেটা আসবে আজকের ক্লাসে, আমরা এইবার থেকে এখানে কিছু রিজনিং এর প্রবলেম নিয়েও ডিসকাস করব। তো আজকে ফার্স্ট রিজনিং এর কোশ্চেন, রিজনিং এর কোশ্চেন যদি আমরা বলি ফার্স্ট এখানে। তো চলো, ম্যাথামেটিক্সের প্যারালাল আমাদেরকে রিজনিং প্রবলেমগুলো নিয়েও ডিসকাস করতে হবে, এই জন্যই যাতে করে একটা হেলদি স্কোর, সবসময় তোমাদের একটা স্কোর থাকে যেটা হেলদি স্কোর। ঠিক আছে? তো দেখো আজকের রিজনিং এর ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে ডিএফজি এবং IKL এদের মধ্যে একটা রিলেশন রয়েছে এবং সেম প্যাটার্নেই রয়েছে MOP আর TU। তাহলে এই সেম লজিকে নিচের কোনটা আনসার হবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো কিভাবে আমরা ফাইন্ড আউট করব। প্রথম আমরা লজিকটা খুলে দেখো DFG, সেখান থেকে IKL যদি বলো, পজিশনগুলো মনে করার চেষ্টা করো। ডি এর পজিশন 4, এফ এর পজিশন 6, জি এর পজিশন 7, আই এর পজিশন 9, কে এর পজিশন 11, এল এর পজিশন 12। তো এখানে দেখো আমরা বলতে পারি যে স্যার 4 + 5 দ্যাট ইজ 9, 6 + 5 দ্যাট ইজ 11, 7 + 5 দ্যাট ইজ 12। সিমিলার এখানে যদি MOP বলি, MOP এবং RTU, দেখো প্রত্যেকেই এটা যদি 13 এবং আর এর পজিশন আমরা জানি 18, কারণ +5। ও এর পজিশন আমরা 15 জানি, টি এর পজিশন 20 +5, পি এর পজিশন আমরা 16 জানি, ইউ এর পজিশন ফরওয়ার্ড পজিশন কত আমরা জানি 21, দ্যাট অলসো +5। তাহলে এই সেম লজিকে অপশন 1, 2, 3, 4 এদের মধ্যে কোনটা আনসার হবে তোমাকে চেক করতে হবে। দেখো প্রথম আমি যে কোনো একটাতে চেক করে নেবো যে কোনটাতে +5 পজিশনটা আসছে। তো +5 পজিশন যদি আসো, পি এর সঙ্গে কে আসছে না, পি এর সঙ্গে কি কে আসবে? পি পজিশন 16, কে এর পজিশন কত 11, তো +5 তো আসছে না, -5 চলে আসছে, হবে না। ডব্লুর পজিশন থেকে যদি চেক করতে চাও, দেখো ডব্লু 23 এবং জি কত আমাদের 7, তো এটা আলটিমেট তো +5 তো হচ্ছেই না। এফ এর পজিশন 6, ই এর পজিশন 5, এটাও হচ্ছে না। টি এর পজিশন 20 এবং ওয়াই এর পজিশন যদি আমরা বলি সেটা কিন্তু 25। তো একটা কেসেই আমরা দেখতে পাচ্ছি এইরকম +5টা মেনটেন হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 এই প্যাটার্নটা আমরা বারবার বলি, ক্লাসে বারবার রিপিট করি, যে এখানে তুমি দেখেই বুঝে যাবে যে আনসার কিভাবে দিতে হবে। বলেছে 96 ইজ রিলেটেড টু 16, 96 কার সঙ্গে রিলেটেড টু 16, তাহলে এখানে কোনটা আনসার হবে, কার সঙ্গে রিলেশন জানতে চেয়েছে। ফলোইং লজিক 156 রিলেটেড টু 26, দেন to which of the following is 2 to 8 related to the following same logic। তো 2 to 8 এটা কার সঙ্গে ইকুয়াল হবে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো বাকি এই ব্র্যাকেটের মধ্যে নোট পোর্শনটা আমাদের কোনো রকম রিডিং করে টাইম ওয়েস্ট করে লাভ নেই। ওকে, তো নেক্সট আমরা এই লজিকটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো। তো প্রথম কোশ্চেনটা, প্রথম 96 থেকে 16 আমাদের মাথায় যেটা আসবে ডিভাইডেড বাই 6। সিমিলার 156কে 6 দিয়ে ডিভাইড করলেই 26 চলে আসে। তো 2 to 8কে যদি 6 দিয়ে ডিভাইড করি 38 চলে আসে না। তো দ্যাট ইজ ইউর আনসার। এত ইজি লজিক আর কোথাও হতে পারে না। এবং সব থেকে মজার ব্যাপার, এটা CHSL এর এক্সামে এসেছে। দেখো তোমাদেরকে বারবার আমরা বলছি যে তোমরা প্রথম দেখো, বড় চাকরি পেতে হবে অবশ্যই বড় চাকরিই করবে তোমরা। যাদের টার্গেট রয়েছে ইউপিএসসি তাদেরকে আমি কখনোই বলবো না, যাদের হায়ার অ্যাম্বিশন তাদেরকে কখনোই বলবো না যে ভাই তুমি নিচে নেমে এসো ক্লার্কের চাকরি করো, ডি গ্রুপের চাকরি করো, এরকম আমি বলতে চাইছি না, ডিমোটিভেট তোমাদেরকে করতে চাইছি না। যে যেটা হতে চাও সেটাই তোমার মেন ফোকাস হওয়া উচিত এবং হবে। কিন্তু
কোথাও না কোথাও যার বা যাদের মনে হচ্ছে যে প্রথমে একটা ইনিশিয়েটিভ, একটা কোনো যে কোনো চাকরি হলেই হবে, যে কোনো একটা প্রেস্টিজিয়াস ভালো জব চাই, এই না যে চাকরি, একটা ভালো জব চাই, এটা যাদের মনে হবে তাদের বেস্ট চয়েস যেটা হবে, প্রথম চয়েস করবে এমটিএস অ্যান্ড সিএইচএস। বিশ্বাস করো এই দুটো এক্সাম ক্র্যাক করা এতটাই ইজি ব্যাপার। তুমি যদি আমাকে বলো ডাইরেক্ট যে স্যার আপনাকে আমি 1 বছর টাইম দেবো, 1 ইয়ার, জাস্ট আজ থেকে 1 ইয়ার টাইম দেবে, 1 ইয়ারও লাগবে না, লেস দ্যান 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ারের মধ্যে তুমি এক্সাম ক্র্যাক করে পেয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হয়তো প্রসেসিংয়ে চলবে, এটুকু তোমাকে কনফার্ম বলা যেতে পারে, কিন্তু সেখানে কিছু প্রোটোকল বা মেনটেন করতে হবে, তোমাকে রুটিন ফলো করতে হবে। কিন্তু পাওয়াটা এতটাই ইজি। যদি বলা হয় যে স্যার আগেকার সময় যেমন হতো যে আমার হাতে 1 বছর সময় আছে বা 2 বছরের মধ্যে তাড়াতাড়ি একটা জব পেতে হবে, কী জব? অনেকেই ব্যাংক রেফার করতো, অনেকে বিভিন্ন রকম, কিন্তু ব্যাংক অনেক সময় এতটাই পড়াশোনা করতে হয়, মেনটেন করে উঠতে পারে না। অনেকে বিভিন্ন রকম, যে পুলিশের চাকরি, এটার চাকরি। তো এখন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে এমটিএস বা সিএইচএস, এটা খুব কুইক পাওয়া যায়। তো যদি তোমরা চাও এটার দিকে ফোকাস করো, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এমটিএস পেলে সেখান থেকে সিএইচএসএল প্রমোট হয়ে যাবে, সেখান থেকে সিজিএল এমনি প্রমোট হয়ে যাবে। যদি প্রমোশন নাও, যে অতদিন আমি ওয়েট করব না, তো এক্সাম দাও পরের বছর, এবছর চাকরিতে জয়েন করে যাও, জব করতে করতে এক্সাম দাও, অনেকজনই পাচ্ছে, এবছরও যারা চাকরি পেয়েছে তারা পড়া কন্টিনিউ করছে। তো সিজিএল তুমি ব্যাক করো পরের বছর, পরের বছর সিজিএলে ডাইরেক্ট জয়েন করো, কেউ না করছে না। তোমার যদি তখন ইউপিএসসি সব হয়, ইচ্ছে হয়, বা আদার্স কোনো জব হয়, সেটাও পছতে থাকো না। এখন যে কোনোভাবে পড়া অ্যাভেলেবেল, সব কিছু অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা চাইলে যে কোনো সাবজেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তো সেখানে তুমি পেয়ে যাবে, যে কোনো রকমের সাপোর্ট তুমি পাবে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ BEAM is coded as 2349, mean MEAN coded as 4327, what is the code for N of their language? তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখ বলতে পারি BEAN, এটা কি 2349, এবং MEAN, ওকে, এটা কি 4327। তো এখানে দেখো EAM, এই পার্টটা, আর এখানেও EAM এই পার্টটা রয়েছে, কিন্তু দেখো সেজন্য এখানে যেটা ইন্ডিকেট করছে দুটোতেই কমন, EAM কমন কোনটা কোনটা রয়েছে দেখো তো, এখানে 2 3 4, এখানেও 2 3 4, মানে এই পার্টটা এইগুলো, তার মানে বি কে ইন্ডিকেট করছে 9 দিয়ে, এবং এন কে ইন্ডিকেট করছে 7 দিয়ে। তো এন দেখে কোন কোড দিয়ে ইউজ করা হচ্ছে, এন এর কোড কত, এন এর কোড হয়ে গেল 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নর্মালি আমরা এই কোশ্চেনটাকে দেখলেই প্রথমে এদের ফরওয়ার্ড পজিশনের সাম করব, ব্যাকওয়ার্ড পজিশনের সাম করব, তারপরে আরও হাজার রকমের ইস্যু টেনে নিয়ে আসবো, কিন্তু অতটাও কঠিন না, খুব ইজি, সহজভাবে ভাবনা চিন্তা করো। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। তো কুইক সলভ দিস কোশ্চেন। কি বলা হয়েছে, 4 আইডেন্টিক্যাল ফিগার দিস। এখন এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন ফিগারটা আসবে বা ড্রয়িংটা আসবে সেটা বলতে হবে। দেখো, তো নেক্সট কোশ্চেন, এটা কিভাবে সলভ করছে, দেখো এই 3টাকে নিয়ে ধরে নাও প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে যে চলে আসবে সে সঙ্গে সঙ্গে আবার পেছন দিকে গিয়ে লাইন দেবে, দেখো তো, তাহলে এই সিরিজটা তৈরি হচ্ছে। আবার সিমিলার এটা নিয়ে গিয়ে এখানে যদি দিয়ে দাও, সরি এখান থেকে না, প্রথম দুটোর মধ্যে এই রিলেশন আমরা ড্র করব। সিমিলার এখানে এই ইউকে নিয়ে গিয়ে এখানে যদি তুমি বসিয়ে দাও, তাহলে দেখো তো এই সিরিজটা মেনটেন হচ্ছে, তাই না? তো এরপর তোমাকে জানতে চাওয়া হয়েছে সেম লজিকে কি আনসার হবে সেটা বলতে হবে। এখন প্রবলেমটা হয়ে যাচ্ছে, এটা তো বুঝলাম, কিন্তু এই দুজনের মধ্যে কি রিলেশন আছে সেটা জানতে হবে। সেটা রিলেশনটা জানার জন্য দেখো একই লজিকে কিন্তু হচ্ছে না, সেটার জন্য আমরা বলতে পারি এরা দুজনে ইন্টারচেঞ্জ করেছে, এই তো এখানে এরা দুজনে ইন্টারচেঞ্জ করেছে এখানে, এবং এখানে এফ এর বদলে ইউ দেওয়া হয়েছে। ওকে, এফ এর জায়গায় ইউ দেওয়া হয়েছে, তো ঠিক আছে চলো, ইউ এখানে কিন্তু প্রেজেন্ট নেই,
তো এখানে তাহলে কি আনসার আসবে সেটা দেখো। এখানে যে আনসারটা আসবে আমরা বলতে পারি যে এরা দুজনে ইন্টারচেঞ্জ করবে, নেক্সট এরা দুজনে ইন্টারচেঞ্জ করবে। তো এইরকম অপশন কোনটা রয়েছে প্রথম খুঁজে বার করো। দেখো ট্রায়াঙ্গেল আর ইউ এটা হতে পারে, এটা হবে না। ট্রায়াঙ্গেল আর ইউ হতে পারে, এটা হবে না। তো এই দুজনের মধ্যে এবারে নেক্সট স্টেপটা কি দেখো, 3 আর এটা ইন্টারচেঞ্জ করবে। তো প্রথমে এটা হবে তারপর 3 হবে, তার মানে এটা হতে পারে। কিন্তু এখানে যেটা রয়েছে এল দিয়ে, এটা হবে না। তো একমাত্র অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর বাকি এই এল এর জায়গায় এখানে কি রয়েছে সেটা আমি আর চেকও করলাম না, ঠিক আছে। সুতরাং অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 ঠিক আগের যে প্যাটার্ন সেই প্যাটার্নেরই একটা কোশ্চেন, কিন্তু এই ব্র্যাকেটে যে নোট থাকে সবসময় বলছে এই ব্র্যাকেটের নোট করা জায়গাটা পড়ে টাইম ওয়েস্ট করবে না, ডাইরেক্ট ফোকাস করবে এই জায়গাতে 10 5 20 14 7 24 সরি 28। তো এখানে প্রথম লজিকটা কি ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্ট অফ অল যখন 10 আছে 5 রয়েছে 20 রয়েছে, সেখানে আমরা লজিক বলতে পারি যে স্যার 10 মাইনাস 5 সেখানে ইন্টু 4 করলে আমরা 20 পাই। অর্থাৎ ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার ইন্টু 4 করলে আমরা থার্ড নাম্বার পেতে পারি। সিমিলার প্রসেস যদি আমরা চেক করি 14 7 অ্যান্ড 28, এটার ক্ষেত্রে কি বলতে পারি 14 মাইনাস 7 মানে 7 হয়ে গেল, ইন্টু 4 করলে দেখো 28, দ্যাট ইজ ইকুয়াল টু থার্ড নাম্বার। ওকে, সিমিলার এখানে এখন চেক করতে হবে কোনটা আনসার হবে। দেখো অপশন 3 যদি তোমরা চেক করো, অপশন 3 তে 22 মাইনাস 11 মানে 11 হলো, ইন্টু 4 করলে আমরা কিন্তু 44ই পাচ্ছি, যেখানে ফার্স্ট নাম্বার 22, সেকেন্ড নাম্বার 11 অ্যান্ড থার্ড নাম্বার 44 সেটা পাচ্ছি অপশন 3 তে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট ডাইস প্রবলেম থেকে এবং ওপেন ডাইস থেকে কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন। বলছে হোয়াট উড বি দ্য সিম্বল অফ দ্য অপোজিট সাইড টু দিস দিস ইজ সিম্বল, এই সিম্বলটা নট ইকুয়াল টু সিম্বলের অপোজিটে কি রয়েছে। তো আমরা অপোজিটে ফাইন্ড আউট করার জন্য আমরা জানি ওপেন ডাইসের ক্ষেত্রে ওপেন ডাইস একটা করে ঘর স্কিপ করে প্রথমে ফাইন্ড আউট করে নিই এটা এবং এটা, মানে মিউ এবং একে অপরের অপোজিটে রয়েছে দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, এরা একে অপরের অপোজিটে রয়েছে। তাহলে নট ইকুয়াল টুর অপোজিটে কি রিমেনিং পার্ট পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এটা থাকবে। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, আই থিঙ্ক মিরর ইমেজ থেকে কোশ্চেন রয়েছে। ইয়েস, দ্যাট ইজ দ্য মিরর। তো মিরর ইমেজে কোনটা আনসার হবে বল। যে দেওয়া রয়েছে যেটা, সেটাকে যদি আমরা মিররে দেখি তো কোনটা আনসার হবে তোমাকে বলতে হবে। তো দেখো এখানে টুটা থাকবে, এখানে যেহেতু টুটা সব থেকে মিররের কাছাকাছি রয়েছে, এখানেও কাছাকাছি টুটা থাকবে, কিন্তু টুটা কি হবে ঠিক উল্টো দিকে দেখতে লাগবে এইরকম। তো এইরকম কোথায় কোথায় রয়েছে দেখো, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র একটা অপশনেই রয়েছে, দ্যাট ইজ দিস। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটুকুই আমাদের কাজ, এর থেকে বেশি কিচ্ছু আমরা করবো না বা ভাববো না। যদি এলিমিনেট, মিরর ইমেজে সবসময় এলিমিনেশন প্রসেসটা খেয়াল রাখবে, কারণ পুরোটা যদি আমি এখন বসে বসে নোট করতে যাই আলটিমেট একটা সময় গিয়ে দেখবো টাইম ওয়েস্ট। তো শুধুমাত্র একটা একটা করে চেক করব এবং এলিমিনেট করে থাকবো, যে শেষে যেটা পড়ে থাকবে যদি 3টে এলিমিনেট হয়ে যায় দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। সিলোজিজম থেকে কোশ্চেন দিয়েছে। তো রিজনিং এর ম্যাক্সিমাম সময় আমি দেখেছি ছেলেরা সিলোজিজমের পার্ট ভুলেই যায়, যে স্যার সিলোজিজমটা ভুলে গিয়েছি। তো এটার কোনো কারণই নেই যে সিলোজিজম ভুলে গিয়েছি। এখানে কি রয়েছে, সাম, কে আর সি, কে ফর কিজ আর সি ফর চেন, অল, সি আর এল, অ্যান্ড নো, এল আর
আর। তো এখানে যদি পয়েন্ট ভ্যালু বসাই আমরা, সাম মানে 50-50, অল মানে 150 এবং নো মানে 100। তোমরা প্রত্যেকেই পয়েন্ট ভ্যালু জানো এবং এটা পজিটিভ সেন্স, এটা পজিটিভ সেন্সে ইউজ হয়েছে, এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়েছে, অর্থাৎ 1 আর 2 পজিটিভ সেন্সে ইউজ হবে, 1 2 আর 1 থেকে 3 থেকে যদি হয় নেগেটিভ হবে, এবং 1 আর 3 থেকে হলে নেগেটিভে। তো এখন আমরা চেক করতে থাকি কোনটা আনসার হবে। রক অ্যান্ড কি, রক অ্যান্ড কি এর মধ্যে মানে আর এবং কে এর মধ্যে রিলেশন নেগেটিভ হওয়া উচিত, এবং এখানে নেগেটিভেই আছে। দেখো প্রথম রক অ্যান্ড কি এর মধ্যে কি নেগেটিভ কনক্লুশনই দেওয়া রয়েছে, কিন্তু পয়েন্ট ভ্যালু যদি আমি চেক করতে চাই, এটা নেগেটিভ তো হচ্ছে, তো এখানে নোট করে দিই নইলে তোমাদের এই জায়গায় ইজ কে আর অ্যাট লিস্ট সাম কি আর এল। তো চলো চেক করি। তো দেখো এটা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, দ্যাট ইজ গুড, বাট এখানে আর এর ভ্যালু যেটা রয়েছে 100, দেখো আর এর ভ্যালু 100-এ 100, কিন্তু কে এর ভ্যালু 50-এ 100। কে এর ভ্যালু 50-এ 100 কখনোই হতে পারে না, তাই জন্য স্টেটমেন্ট 1 কিন্তু ভুল হয়ে গেল। এখন স্টেটমেন্ট 2-তে যদি দেখি অ্যাট লিস্ট সাম কে আর এল, দেখো অ্যাট লিস্ট বললেই বা সাম 50-50 হয়। ওকে, এখন কে আর এল এর মধ্যে সম্পর্ক কি, দেখো পজিটিভ সেন্সে ইউজ হবে, পজিটিভ সেন্স, কে আর এল এর মধ্যে পজিটিভ সেন্স, এবং পয়েন্ট ভ্যালু চেক করলে দেখো কে এর ভ্যালু 50-এ 50, এল এর ভ্যালুও 50-এ 50, অর্থাৎ স্টেটমেন্ট 2টা বা সরি কনক্লুশন 2টা রাইট। তো অনলি কনক্লুশন 2 ইজ রাইট, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গিয়েছে? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 রিজনিং এর কি বলা হয়েছে দেখো, হোয়াট উড বি দ্য লেটার অফ দ্য অপোজিট সাইড অফ ওয়াই। তো ওয়াই এর অপোজিটে কে হবে, ওয়াই এর অপোজিটে জেড হবে, ভি এর অপোজিটে ডব্লিউ হবে, আর ইউ আর এক্স একে অপরের অপোজিটে হবে। সুতরাং এটার ক্ষেত্রে আনসার কি হয়ে যাচ্ছে, জেড ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াই এর অপোজিটে জেড, অপশন 2 ইজ দ্য কারেক্ট। এতটা সোজা কোশ্চেন আসে এটা ভাবাও যায়, কিন্তু এই প্রত্যেকটা কোশ্চেনই ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া, এই না যে কোনো কোশ্চেন আমি নিয়েছি যেটা এক্সামের না নিজের মতো করে, এরকম একটা কোশ্চেনও নেই। প্রত্যেকটা কোশ্চেন ম্যাক্সিমাম হয় এমটিএসে এসেছে, না হয় সিএইচএসে এসেছে। আজকে এই দুটো সেকশন থেকে আমি কোশ্চেন দিয়েছি, ইয়ার কোশ্চেন পিওয়াই। তো নেক্সট কোশ্চেন, আর টি ওয়াই জেড এক্স সি 57, তো এটার মিরর ইমেজ কোথায় হবে, বা এটাকে ওয়াটার ইমেজও বলা হয়, এটাকে মিররটাকে এখানে রাখাও যা, অনেক সময় মিরর না বলে এটাকে বলে দেবে এটার ওয়াটার ইমেজ, তখন কিন্তু মিররটাকে তোমাকে এখানেই প্লেস করতে হবে। তো দেখো সবসময় এখানে যেটা হয় আপ ডাউন চেঞ্জ হয়, অর্থাৎ 7টা এখানেই হবে কিন্তু এই রকম একটা হবে, তাই না, জাস্ট 7টা এইরকম, এই 7। তো এই পজিশনে 7 কোথায় কোথায় আছে সেটা আমরা চেক করে নেব। দেখো প্রত্যেকটা জায়গাতেই একমাত্র অপশন 1 বাদে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা মেনটেন হচ্ছে। এরপর দেখো 5 নিয়ে চেক করব না, দেখো সি নিয়েও চেক করে লাভ নেই, এক্স নিয়ে চেক করব না, ওয়াই নিয়ে যদি আমরা চেক করি, দেখো এখানে ওয়াই রয়েছে, এখানে জেড রয়েছে এবং এখানেও জেড রয়েছে, তার মানে আমরা এক্স এর পর এই পার্টটা নিয়ে চেক করতে থাকি। অবশ্যই জেড আছে মানে এটাও এলিমিনেট হয়ে গেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এবং দুটো একই প্যাটার্নে দিয়েছে। নেক্সট ওয়াই চেক করব না, এখন এই টি আর এই টি এই দুটোর মধ্যে এলিমিনেট করো। দেখো অবশ্যই এই টি এর ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ কি হবে, এখানে এম এন এর রেসপেক্টে এই টিটা হবে, এই টিটা তো এক্স্যাক্ট টি দেওয়া রয়েছে না, তাই জন্য এটা এসে এই টি এর জায়গায় এসে এটা এলিমিনেট হয়ে গেল। তো দেখো একটা একটা করে 3টে এলিমিনেট হয়ে যাওয়ার পরেই আমরা বলে দিতে পারি অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই যে চেক করাটা, অপশন চেক করেই আমরা এই জায়গাগুলোতে আনসার করব। ক্লিয়ার, বোঝা গিয়েছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কি বলে দেওয়া রয়েছে, হোয়াট ইজ দ্য অড। তো প্রত্যেকটা গ্রুপের অপশনের মধ্যে কোনটা অড, মানে 4টের মধ্যে কোনো একটা অপশন রয়েছে যেটা সেম লজিকে নেই, বাকি সবগুলো সেম লজিকেই রয়েছে। তো কিভাবে বলতে পারো, দেখো
এম ভি সি যদি একটু বলো যে এটা +9টা লেটার এবং ভি থেকে সি যদি যাও 7টা লেটার, মানে ভি এর পর তুমি যদি একটু খেয়াল করো, দেখো ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে কিন্তু এ বি সি আবার এইভাবে কাউন্ট হবে। তো ভি এর পর 1 2 3 4 5 6 7 নম্বর লেটার সি। ওকে, এইভাবে কাউন্ট করতে হয়। তো এটা অপশন 1 এইভাবে মেনটেন হয়েছে। অপশন 2 কি ও এক্স সি, তো ও থেকে এক্স পর্যন্ত +9 এবং সি পর্যন্ত হয়েছে +5। তো ঠিক আছে, ওকে, ভেরি গুড। অপশন 3তে ই এন ইউ, তো ই থেকে এন গিয়েছে +9 এবং এন থেকে ইউ গিয়েছে +7। সিমিলার অপশন 4টা যদি চেক করি এ জে কিউ, তো এ থেকে জে +9 এবং জে থেকে কিউ গিয়েছে +7। তো তোমরা আনসার অলরেডি বলে দিতে পারবে এই +5 যেখানে রয়েছে প্রত্যেকটাই 9 +7, কিন্তু একমাত্র অপশন 2তে রয়েছে ও এক্স সিতে এটা মেনটেন হচ্ছে না। দ্যাট ইজ ইউর আনসার অফ অড ওয়ান। নেক্সট ওয়ান, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন নাম্বার 12, দ্যাট ইজ দ্য ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশনে জানতে চেয়েছে টি রিলেটেড টু জেড ইউজিং দ্য সেম মিনিং অফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর দিস দিস দিস। তো জেডের রেসপেক্টে টি এর সম্পর্ক কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমি প্রথম এটাকে নোট করলাম, টি ক্রস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। তো এটা চেক কিভাবে করবে সেটা দেখো। তো শেষ থেকে চেক করতে করতে আসো, প্লাস সিম্বল কাকে ইন্ডিকেট করছে? ব্রাদার কিন্তু, এবং সেম জেনারেশন তাই জন্য +0, এবং যেহেতু মেল ক্যারেক্টার তাই জন্য বক্স দিয়ে আমরা সিম্বল করি। এরপর ডিভিশন, ডিভিশন কাকে ইন্ডিকেট করে? সিস্টারকে, অর্থাৎ এক্সটা ফিমেল ক্যারেক্টার এবং সিস্টার সেম জেনারেশন তাই +0 দিয়ে নোট করলাম। ক্রস সিম্বল কাকে ইন্ডিকেট করছে? ফাদারকে ইন্ডিকেট করছে, অর্থাৎ মেল ক্যারেক্টার ফাদার এবং একটা জেনারেশন ওপর। তো এটার আনসার কি হবে? দেখো আনসার অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, ভাই বোন আর তার বাবা, মানে আমারও বাবা হবে। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। একটা জেনারেশন উপরে, বা কেউ ভাবতেই পারো যে জেড থেকে এটা যদি চেক করি 0 + 0 + 1, মানে একটা জেনারেশন উপরে। একটা জেনারেশন উপরে কে? ভাই হবে না, ডটার হবে না। এখন ফাদার ইনল হতে পারে, ফাদার হতে পারে। এখানে ম্যারিড কাপল কেউ নেই, তাই জন্য ইনলজ রিলেশন আসবে না, একমাত্র অপশন 1 ইজ দ্য কারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 13, 13 এর কোশ্চেন কি হবে বলছে, if the year is not a leap year then how is the last day of the year and first day of the same year related? যদি এটা একটা লিপ ইয়ার না হয়, ওকে, তাহলে সেই বছরের, অর্থাৎ 1 জানুয়ারি ধরে নাও, সাপোজ 2000 এখন 25, আর 31 ডিসেম্বর 2025, এদের কি বার হবে, মানে এটা কি বার এবং এটা কি বার তোমাকে জানতে চাওয়া হয়। তো সেটা যদি তুমি ফাইন্ড আউট করো, প্রথম তোমাদেরকে আমরা কোড ইউজ করা শিখিয়েছিলাম। কোড ইউজ যদি করতে চাও সেক্ষেত্রে কি বলতে পারি, দেখ এই জায়গাটা কোনো রকম ইউজ করার দরকার নেই, শুধুমাত্র এই 1 জানুয়ারির কোড কীভাবে ইউজ করতে পারো দেখো। এটা 1 দিয়ে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, আর জানুয়ারির কোড কত? 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল কোড এটা। আর 31কে 7 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় আমাদের 28, মানে 3 হয়ে গেল, প্লাস এখানে কত হয়? ডিসেম্বরের কোড কত আমরা জানি? 6, তার মানে আমাদের 9। 9কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত পেয়ে যাব? রিমাইন্ডার পেয়ে যাব। তো 2 মানে এটাও যা বার হবে এটাও সেই একই বার হবে না, একই ডে, মানে এটা যদি মনডে হয় এটাও মনডে, এটা টুইসডে হলে এটা টুইসডে, মানে সেম ডে হবে। কেন আমি সেম ডে বলছি? কারণ 2025 ক্যালকুলেট করছি না, মানে সেই জন্য আমরা এক্স্যাক্ট কী বার সেটা আমি বলছি না, কিন্তু কোডটা যেহেতু সমান এসেছে মানে দুটো সেম ডেট আসবে এটুকু কনফার্ম, তাই জন্য বললাম দে আর দ্য সেম। ওকে, কখনোই বলবে না যে ফার্স্ট ডে ইজ সানডে ফ্রাইডে, এটা হবে না। ফার্স্ট ডে সানডে ফ্রাইডে স্যাটারডে হবে না, হবে না। ওকে, আদারওয়াইজ তুমি পুরোটাই ক্যালকুলেট করে দেখে নিয়ে বলতে পারো যদি না মনে থাকে। আর আজকের পর থেকে তুমি জানো যে কোনো নন লিপিয়ার ইয়ারের প্রথম দিনটা যে বার দিয়ে শুরু হয় শেষটাও সেই বার দিয়েই শেষ হবে। ইজ ইট ক্লিয়ার?
সবসময় মাথায় রেখো। কোশ্চেন নাম্বার 14, বেশি সময় নেব না আর, দুটো কোশ্চেন, হার্ডলি 5 মিনিটস ম্যাক্স টু ম্যাক্স। তো একটু, যদিও 10টা বেজে গিয়েছে তবুও 5টা মিনিট ওয়েট করো। হুইচ টু নাম্বার শুড বি ইন্টারচেঞ্জ মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য প্রথম তোমাকে যেটা টার্গেট রাখতে হবে, দেখো 52 প্লাস 39 ডিভাইডেড বাই 13 ইন্টু 16 প্লাস 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 106। তো এক্ষেত্রে যেটা আমাদের কাজ, নাম্বার ইন্টারচেঞ্জ করতে বলা হয়েছে। তো নাম্বার ইন্টারচেঞ্জ করতে বলা হলেই আমরা এই ডিভিশনের জায়গাগুলো দেখব। প্রথম যদি এই ডিভিশনগুলো যদি না করা যায় সেক্ষেত্রে এগুলোকেই চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু দেখছি 39কে 3 দিয়ে ভাগ করা পসিবল এবং 14কে 2 দিয়ে ভাগ করা পসিবল। তাই জন্য মন দিয়ে শোনো, এই 39 যেখানে আছে বা 14 যেখানে রয়েছে, 39 রয়েছে, 14 এবং এখানেও 14 রয়েছে। ওকে, তাহলে এটা দিয়ে প্রথম চেক করতে পারো, কিন্তু এটা দিয়ে চেক করলে আমি দেখলাম মাইনাসে চলে আসবে, হবে না। তো ওভারঅল প্রত্যেকটা চেক করো, অপশন ধরে ধরে চেক করতে হবে। এটা হবে না কারণ 52 মাইনাস 74 করলে মাইনাস দিয়ে চলে আসবে, মাইনাস দিয়ে আই থিঙ্ক আসবে না। তো আমরা অপশন 1 অপশন 2টা চেক করছি। দেখো একমাত্র অপশন টেস্ট, দেখো আমি 52 39টা চেক করব। তো 74 মাইনাস 52 এর জায়গায় 39 প্লাস 39 এর জায়গায় তাহলে 52 ডিভাইডেড বাই 13 ইন্টু 16 প্লাস এটা তাহলে 7 হবে ডিভাইডেড বাই 106 হবে। এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। দিস মাইনাস 39 প্লাস এটা কত হবে, দেখো 4 হয়ে যাচ্ছে 448, সরি 64 প্লাস 7। দেখো এই ক্যালকুলেশনটা যদি করো, দ্যাট ইজ ইকুয়াল টু 106 চলে আসছে, দ্যাট ইজ ইউর আনসার। মিলে যাচ্ছে, আর এইচএস মিলে যাচ্ছে, সুতরাং এটাই তোমার আনসার হয়ে যাবে। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। আমি আর ফার্দার 3 4 চেক করলাম না, তোমরা চেক করে দেখে নেবে, এইগুলোতে আসবে না। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 15। তো কোশ্চেন নাম্বার 15, কুইক সলভ দিস প্রবলেম। বলছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল রিমেন আনচেঞ্জ ইফ ইচ অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড ভার্চুয়াল ইজ রিঅ্যারেঞ্জ দ্য ইংলিশ অ্যালফাবেট। দেখো এই ধরনের কোশ্চেন কিছুদিন আগেই একটা স্টুডেন্ট বললো যে স্যার এটা কী করতে হয় তাই জানি পারছি না। এইটা সব থেকে এতটাই সোজা কোশ্চেন, আমি বেসিক ক্লাসে, রিজনিংয়ের যে বেসিক ক্লাসে আমি এই ধরনের কোশ্চেন করাই। এখন সেটা যদি বলো যে ফল হতে পারে মেবি, কিন্তু তার জন্যই তোমাকে এই প্র্যাকটিস ক্লাস তুমি যদি করো, সেখানে এই ধরনের কিছু পাজেল কোশ্চেন দেবে যেগুলো আমরা একবার বললেই যা কোশ্চেন দিকে এখান থেকে তোমরা নিজেরাই পারবে, কিচ্ছু না। এটার মিনিং কি বলেছে, ভার্চুয়াল, এটার মিনিংটা ধরেও যদি কেউ সলভ করতে চাও তাহলেও হয়ে যায়। এখানে VIRTUAL এগুলোকে অ্যালফাবেটিক্যালি যদি সাজাও, প্রথম এ আসবে, তারপর আই আসবে, তারপর এল আসছে, তারপর নেক্সট আর আসবে, নেক্সট টি আসবে, নেক্সট ইউ আসবে, নেক্সট পি আসবে। এখন আমাদের যদি পজিশন দেখি, ফার্স্ট পজিশনে ভি ছিল, হয়ে গেছে ই, সেকেন্ড পজিশনে আই ছিল, আই আছে, অর্থাৎ এটা সেম রয়েছে, বাকিটা সেম নেই, সেম নেই, সেম নেই, নেই নেই নেই। তো এইরকম সেম পজিশনটা কোনো রকম পরিবর্তন করছে না, এইরকম কেস কতগুলি আসছে, কেস আসছে একমাত্র ওয়ান, একটাই কেস আসছে। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গায় নেই। ক্লিয়ার, বোঝা গিয়েছে? তো কোনো ডাউট এখান থেকে, কোনো কোশ্চেন? ওকে, দেখো তো আলটিমেট এই ছিল আমাদের আজকের সেশনের টোটাল কোশ্চেন। আমরা অলরেডি বেশ কিছু কোশ্চেন এখানে সলভ করিয়েছিলাম। এখানে ম্যাথমেটিক্সের 15টা এবং এখানে রিজনিংয়ের 15টা কোশ্চেন আজকে সলভ করালাম। নেক্সট দিন আমরা যদি সম্ভব হয় আরও বেশি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। কিন্তু প্রত্যেকে 8:45 মধ্যে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে সুবিধা কী হবে, তখন থেকেই শুরু করবো। আমরা 5 মিনিট অলরেডি দেরিতে শুরু করেছি। প্রত্যেকে 8:45 মধ্যে জয়েন হয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে ওয়েট করতে হবে না, এটা রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ, চলো টাটা, গুড নাইট।